রাজধানী ঢাকা দিন দিন মধ্যবিত্তের বসবাসের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। নতুন বাড়ি নির্মাণের বদলে 90% জমির মালিকেরা অ্যাপার্টমেন্ট নির্মাতাদের দিয়ে ভবন তৈরি করাচ্ছেন, যেখানে ফ্ল্যাট ক্রয় কিংবা ভাড়া দিয়ে মধ্যম আয়ের চাকরিজীবীদের বসবাসের সামর্থ্য নেই। ফলে সংসার আর কর্মসংস্থান টিকিয়ে রাখতে মধ্যবিত্তদের রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় খুঁজে নিতে হচ্ছে মাথা গোঁজার ঠাঁই। ১.৫ কোটি মানুষের রাজধানী ঢাকায় নতুন করে আবাসিক এলাকা তৈরির জন্য খোলা জায়গা নেই। তবু প্রতি বছর গড়ে ৫ লক্ষাধিক নতুন মানুষ আশ্রয় নিচ্ছে এ শহরে, যাদের ৮৫%ই স্থায়ী কোনো আবাসস্থল নেই। জমি ও নির্মাণ সামগ্রীর ব্যয় হিসাব করে এক একটি ফ্ল্যাটের যে দাম নির্ধারণ করা হচ্ছে তা পরিশোধের সামর্থ্য নেই চাকরিজীবীদের। এগুলোর ভাড়াও তাদের বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেভিংস করে আসলে ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেওয়া এটা অনেক কঠিন। চলতি বছর ফ্ল্যাটের বিক্রি কমে গেছে ৬০%। গাজীপুরে তো জমির দাম কম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম হাতের নাগালে ফ্ল্যাট দিতে পারতেছে। সেটেল সিটি না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ঢাকা এখন আর ঢাকা শহরে কিন্তু অ্যাকচুয়ালি ইমারত তৈরি করা সম্ভব না। সর্বশেষ হিসাব অনুযায়ী গেল ১০ বছরে সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ সহ রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোর জনঘনত্ব বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ অবস্থায় আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে মধ্যবিত্তের জন্য বিশেষ তহবিল করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পৃথিবীর অন্যান্য দেশের মতো এখানে একটা প্রণোদনা দেওয়া উচিত। সে 20,000 crores টাকা যদি দেয়, সে 9% ইন্টারেস্টে বা 8% ইন্টারেস্টে, এটা পৃথিবীর সব জায়গায় আছে। তাহলে প্রত্যেকের জন্য একটা মাথা গুঁজার ঠাঁই তারা নিশ্চিত করতে পারবে। রাজধানীতে ৮০% চাকুরিজীবী বসবাস করেন ভাড়া বাসায়। শহরটিতে আবাসনের চাহিদা প্রতিদিনই বাড়ছে না আবাসনের সুবিধা। এ অবস্থায় ব্যক্তি পর্যায়ে ঋণ সুবিধার আওতা যদি বাড়ানো না হয়, তবে শুধু চাকুরির টাকায় প্লট কিংবা ফ্ল্যাট কিনে মাথা গুঁজবেন মধ্যবিত্তের এই স্বপ্ন অধরাই থেকে যাবে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং রিহাবের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী সোহেল রানা। আমি প্রথমেই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে নগরবিদেরা বলে থাকেন যে ঢাকা শহরের আশেপাশের জেলা উপজেলা সাথে ঢাকা শহরের সহজে ও কম খরচে যোগাযোগের ব্যবস্থা না করা গেলে ঢাকা থেকে আবাসনের চাপ আসলে কোনোভাবেই কমানো যাবে না। সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনার সরকার কি কি পরিকল্পনা নিচ্ছে যাতে ঢাকার আশেপাশের এলাকাগুলিতে অন্তত গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ এইগুলির সাথে করা যায়? এই মুহূর্তে গাজীপুর আর নারায়ণগঞ্জের সাথে আমরা ট্রেন যোগাযোগ আছে দেখছি, কিন্তু অন্যান্য জায়গার সাথে সেই অর্থে দ্রুত যোগাযোগ ব্যবস্থার কোনো মাধ্যম নেই। জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আপনার ধন্যবাদ। আসলে আমরা যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করছি যাতে করে ঢাকা শহরের সাথে কানেক্টিভিটিটা বাড়ে এবং আমরা গাজীপুর এবং অন্যান্য এলাকায় নারায়ণগঞ্জে যেন আবাসিক প্রকল্প গড়ে তুলতে পারি। ইতিমধ্যে মানুষের মানে স্বল্প আয়ের লোকদের কাছে যেন সহনীয় পর্যায়ে আবাসন সৃষ্টি হয়, সেজন্য আমরা মিরপুরে 168 একর জমির উপরে ন্যাশনাল হাউজিং অথরিটি ইতিমধ্যে 11,500 অ্যাপার্টমেন্ট তারা তৈরি করতে যাচ্ছে এবং এগুলি আমরা খুবই সাস্টেনেবল এবং অ্যাফোর্ডেবল হাউস হবে এবং সবাই এগুলি কিনতে সক্ষম হবে। কারণ প্রথম 4 বছরে তারা অর্ধেক টাকা দেবে, 4,000 টাকা পার স্কোয়ার ফিটে, এবং আর বাকি আপনার অর্থটা তারা 20 বছরে তারা পরিশোধ করবে 10% সার্ভিস চার্জে। সুতরাং তারা ভাড়ার টাকায় তারা 20 বছর থাকতে পারবে, প্রথমে তাদের অর্ধেক টাকা দিতে হবে। এইভাবে আমরা বস্তিবাসীর জন্য আমরা 10% সার্ভিস চার্জে, সুতরাং তারা ভাড়ার টাকায় তারা 20 বছর থাকতে পারবে, প্রথমে তাদের অর্ধেক টাকা দিতে হবে। এইভাবে আমরা বস্তিবাসীর জন্য আমরা চিন্তা করতেছি যে আমরা ওয়াক আপ অ্যাপার্টমেন্টস করব এবং সেখানে আমরা প্রাথমিক স্টেজে আমরা শুরু করতেছি যে 450 স্কোয়ার ফিটের 2 বেডরুম এবং ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং টয়লেট অ্যান্ড বাথরুম সহ আমরা 260 টাকা যদি প্রতিদিন দেয়
তাহলে 20 বছরে সেই বস্তিবাসী সেই অ্যাপার্টমেন্টের মালিক হবে। কিন্তু আমরা এইভাবে আমরা জি। যাতে করে সবাইকে আবাসন দেওয়া যায়, এবং রাজুক কর্তৃকও আমরা 3টা প্রকল্পে আমরা প্রায় 1 লক্ষ অ্যাপার্টমেন্টের আমরা ব্যবস্থা করেছি, এবং সেখানে পূর্বাঞ্চলে 62,000 এবং ইয়েতে কি বলে আপনার উত্তরা 3য় পর্বে 20,000 এবং ঝিলমিলে 10,000, এইভাবে আমরা প্রায় 1 লক্ষের অধিক আমরা অ্যাপার্টমেন্ট আমরা ব্যবস্থা করছি। এগুলো খুব অ্যাফোর্ডেবল হবে স্বল্প এবং মধ্যম আয়ের লোকদের জন্য। কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনি যে প্রকল্পগুলি কথা বললেন, বিশেষ করে বস্তিবাসী বা নিম্ন আয় বা মধ্য আয় লোকের জন্য যে প্রকল্প, আমরা বেশিরভাগ সময় দেখেছি সেগুলি তারা না পেয়ে আসলে পেয়ে যাচ্ছেন অন্য যাদের অনেক বেশি ক্ষমতা রয়েছে, অনেক বেশি যোগাযোগ রয়েছে, তারা এগুলি পাচ্ছেন। আপনি নিশ্চিত করতে পারবেন যে তারা আসলে নিম্ন বা মধ্যম আয়ের লোকেরাই আসলে এই ধরনের ফ্ল্যাটগুলি পাচ্ছেন? কারণ আমরা দেখেছি, আমরা এখানে প্রতিবেদন দেখিয়েছি যে ভাসান থেকে যে বস্তিবাসীদের জন্য নির্মাণ প্রকল্প, সেখানে গাড়িওয়ালা লোকরা থাকছেন, অন্যান্য জায়গায় বাড়ি আছে সেরকম লোকরা থাকছেন। জি জনাব মোশাররফ হোসেন। এটা আপনি ঠিকই বলেছেন, এটা ঠিকই বলেছেন। এইগুলি আগে আমরা এটা করেছিল ল্যান্ড মিনিস্ট্রি, এবং তারা একটা ডেভেলপারকে দিয়েছিল। কিন্তু আমরা যখন ন্যাশনাল হাউজিং অথরিটি আমরা গঠন করি, এখন ন্যাশনাল হাউজিং অথরিটি নিজেরাই এই অ্যাপার্টমেন্টগুলো করছে এবং নিজেরাই এগুলো বন্টন করছে। এবং আমরা সরকারি কর্তা কর্মচারীদের জন্য অনেকগুলো অ্যাপার্টমেন্ট আমরা করেছি, এবং তারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তারা পেয়েছে। আমরা এবার করতে যাচ্ছি 11,500 অ্যাপার্টমেন্ট এই 168 একর জমিতে, সেগুলি মধ্যম আয়ের লোক জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে তারা পাবে। জনাব মোশাররফ হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি জনাব প্রকৌশলী সোহেল রানা, আপনার কাছে আসলে একজন ব্যবসায়ী হিসেবে নয়, একজন প্রকৌশলী হিসেবে একটি প্রশ্ন করতে চাই যে ঢাকা মহানগরী এখন যে অবস্থায় আছে, আরো বেশি আবাসনের ভার নেয়ার সামর্থ্য ঢাকা মহানগরীর আছে কিনা? জনাব সোহেল রানা। মানে আবাসনের কথা যেটা বলেছেন, একেবারে যে সামর্থ্য নেই তা না, কিছু কিছু জায়গা কিন্তু এখনো পর্যন্ত খালি রয়েছে। যেমন একটু আগে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে মিরপুরে বিশাল একটা জায়গা রয়েছে, সেখানে হয়তো অ্যাফোর্ডেবল হাউজিং করা সম্ভব। সো এছাড়া ধরেন আপনি নতুনভাবে আসছে বসুন্ধরা, পূর্বাচল, বিভিন্ন সাইডে সেখানে আছে। এখন আমাদের দেশের অর্থনীতিটা টোটালি ডিপেন্ড করছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের মতিঝিল বা ঢাকা কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আবাসনের সমস্যা আমাদের এখানেই নিরূপণ করতে হবে, আর কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না। বাইরে থেকে আনতে গেলে যে কমিউনিকেশন বা যে কমিউনিকেশন সুবিধা বা ফ্যাসিলিটিস গুলো দরকার, সেগুলো আসলে এই এত স্বল্প সময়ের মধ্যে ডেভেলপ হবে বলেও আমরা আশা করছি না। আমি এই বিষয়টি আবার একটু জনাব মোশাররফ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি ঢাকা শহর কেন্দ্রিক চিন্তা ভাবনাই বর্তমান সরকার করছে না? ঢাকা শহরের বিভিন্ন সুবিধাগুলি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি, গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলি যেটি ইঞ্জিনিয়ার সোহেল রানা বলছিলেন যে একটু সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও করছে। জি, আমরা হ্যাঁ ঠিক, উনি ঠিকই বলেছেন। আমরা ঢাকা ভিত্তিক জাস্ট চিন্তা করছি। আমরা কিন্তু রাজুক আগে প্লটের যে চিন্তাধারা নিয়ে প্রকল্প করত, আমরা কিন্তু ভবিষ্যতে তা করতেছি না। আমরা কিন্তু যেভাবে জনসংখ্যা বাড়ছে, সেই জন্য প্লটের পরিবর্তে আমরা হাই রাইজ অ্যাপার্টমেন্টস করব, এবং যাতে করে অনেক বেশি অ্যাপার্টমেন্ট প্রকল্প করে আমরা মানুষের চাহিদা মেটাতে পারবো। আমরা আর প্লটের যে বাণিজ্য ছিল এবং প্লটের যে প্রকল্প ছিল, সে প্রকল্পগুলো আর আমরা করব না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের লোকদের মতো, যেরকম সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবং সাউথ কোরিয়া যেভাবে তারা ডেভেলপ করছে, আমরা সেভাবে শুধু অ্যাপার্টমেন্ট প্রকল্পের দিকে আমরা যাচ্ছি। সুতরাং ঢাকার মধ্যে যেগুলি খালি আছে, সেখানে আমরা হাই রাইজ বিল্ডিং করে আমরা করব। আমরা 30 তলা ভবনও অ্যাপার্টমেন্ট করার প্রকল্প গ্রহণ করতেছি ভবিষ্যতে। আপনাকে ধন্যবাদ। আমি একটু রিহাবের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী সোহেল রানা আপনার কাছে জানতে চাইবো যে একটি অভিযোগ প্রায় ওঠে, আপনারা যারা বেসরকারি উদ্যোক্তা আছেন, তারা মানে ফ্ল্যাট যারা কিনতে চান, তাদের জন্য দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা কখনো করবেন কিনা, যেটি অন্যান্য দেশে আছে, যে আমরা বলছি যে সত্যিকার অর্থেই বেশ বড় মেয়াদের ঋণের ব্যবস্থা, তারা যাতে ফ্ল্যাট কিনতে পারেন যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছেন তাদের জন্য।
জি, আসলে আপনার সাথে আমরা একমত যে আসলে মধ্যবিত্ত ঋণটা তো ব্যবস্থা করবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। আমরা গভর্নমেন্টের কাছে, মাননীয় মন্ত্রীও কিছুদিন আগে বলেছিলেন, আমরা সবসময় চাচ্ছি যে একটা সফট লোনের বন্দোবস্ত করা হোক, যেখানে লোনটি হবে 40 লাখ বা 50 লাখ এইরকম আকারের একটা অ্যামাউন্টের, বাট লোনটার যে ইনস্টলমেন্ট পেমেন্টের যে শিডিউলটা, এটা অনলি 40 ইয়ার্সের মতো একটা লম্বা সময় দেওয়া হোক, অথবা 26 ইয়ার 25 ইয়ার্সের মতো, এবং ইন্টারেস্টটা কম হতে হবে, সিঙ্গেল ডিজিট লাইক 5%, 6% or 7% লাইক দ্যাট। এই ধরনের আবাসন ফান্ড কিন্তু সারা ওয়ার্ল্ডেই বিদ্যমান। আমাদের দেশে যদি এটা প্রচলিত হয় তাহলেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা ফ্ল্যাট কিনতে পারবে। সোহেল রানা, আপনাকে অনেক ধন্যবাদ। রেড স্পিকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।